বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কেনিয়ার গরিশা ইউনিভার্সিটি কলেজে সোমালি ইসলামিস্টদের হামলায় অন্তত 147 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। মারা গিয়েছে হামলাকারী 4 জঙ্গি। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা জঙ্গি নেটওয়ার্কের আল শাবাব জঙ্গি গোষ্ঠী। কেনিয়ার গরিশা ইউনিভার্সিটি কলেজে সোমালি ইসলামিস্টদের হামলায় অন্তত 147 জন পড়ুয়ার মৃত্যু হয়েছে হামলাকারী 4 জঙ্গিরও। কেনিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা কেন্দ্র টুইটারে জানিয়েছে 4 জঙ্গিরই মৃত্যু হয় বন্ধ হয়েছে গুলির লড়াই। গুরুতর আহত অবস্থায় 79 জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 587 জন পড়ুয়াকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 5:30 নাগাদ গরিশা ইউনিভার্সিটি কলেজে হামলা চালায় ইসলামিক জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা জঙ্গি নেটওয়ার্কের আল শাবাব জঙ্গি গোষ্ঠী। কলেজ ক্যাম্পাসের মসজিদে খ্রিস্টান পড়ুয়ারাই তাদের হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে আল শাবাব। নিজেদের রেডিও স্টেশনে আল শাবাব জানায়, আমরা বহু মানুষকে হত্যা করেছি, ভিতরে ঢুকে অবাক হয়ে যাবে কেনিয়ার মানুষ। কিছুদিন আগেও আল কায়েদা ঘনিষ্ঠ সোমালিয়ার ইসলামিক জঙ্গি গোষ্ঠী আল শাবাব গরিশা সহ কেনিয়ার একাধিক স্থানে এই ধরনের লাগাতার হামলা চালিয়েছে। গরিশা টিচার্স ট্রেনিং কলেজের এক পড়ুয়া জানিয়েছেন, এই ধরনের হামলা হতেই পারে, সে বিষয়ে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছিল। তিনি জানিয়েছেন, কদিন ধরে সন্দেহভাজন কজন শহরে ঘোরাফেরা করছিল। অনেকেই বুঝতে পেরেছিলেন এরা আসলে জঙ্গি। সোমবার প্রিন্সিপাল হঠাৎ এসে জানান, এই সন্দেহভাজনদের কলেজ চত্বরে দেখা গেছে। মঙ্গলবার ছুটির পর আমরা বাড়ি ফিরে যাই। কলেজ বন্ধ হয়ে যায়, কিন্তু কলেজ ক্যাম্পাস খোলাই ছিল। আশঙ্কা প্রমাণ করে সেই ক্যাম্পাসেই এবার হামলা হলো। In accordance with the provisions of the Public Order Act, Cap 56 laws of Kenya, do hereby issue curfew orders in the counties of Tana River, Garissa, Wajir, and Mandera, with effect from the 3rd of April from 6:30 p.m. to 6:30 a.m. Those orders will run up to 16th of next month, or rather of this month, April, ending at 6:30 a.m. in the morning. Consequently, every person residing in the said counties is directed to remain indoors during the period of the curfew order, except under and in accordance with the terms and conditions of a written permit granted by the respective police county commander in the concerned county. নাইরোবিতে 2013 সালে ভয়াবহ জঙ্গি হামলার পেছনে আল শাবাবের প্রত্যক্ষ ভূমিকা ছিল। সেই সময়ে জঙ্গি দমনে কেনিয়া সোমালিয়াতে সেনা পাঠিয়েছিল। আল শাবাবের দাবি ছিল, এই হামলা সেই ঘটনার প্রতিশোধের একটা নমুনা ছিল মাত্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি সরকারের দোষ খুঁজে না বেরিয়ে বরং নিজেদের নেতাকে খুঁজে বের করুক কংগ্রেস। শুক্রবার বেঙ্গালুরুতে দলের দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকের সূচনা করে উদ্বোধনী ভাষণের নাম না করে রাহুল গান্ধীর দীর্ঘ অনুপস্থিতিকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিজেপি সরকারের দোষ খুঁজে না বেরিয়ে বরং নিজেদের নেতাকে খুঁজে বের করুক কংগ্রেস। নাম না করে রাহুল গান্ধীর দীর্ঘ অনুপস্থিতিকে এভাবেই কটাক্ষ করলেন অমিত শাহ। শুক্রবার বেঙ্গালুরুতে দলের দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকের সূচনা করে উদ্বোধনী ভাষণে বিজেপি সভাপতি জমি বিল নিয়ে বিরোধী শিবিরকে আক্রমণের রাস্তা নেন। দলের সাধারণ কর্মী সমর্থকদের বিতর্কিত জমি বিলের পাশে পাওয়ার চেষ্টা করে তিনি দাবি করেন, বিলটি কৃষক স্বার্থবাহী, বিজেপি কৃষকদের উন্নয়নে দায়বদ্ধ। কিন্তু বিরোধীরা দিশাহীন, হতাশা হয়ে মরিয়া হয়ে বিল নিয়ে মিথ্যা প্রচার করছে। আমরা মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দেব। কাল্পনিক ইস্যুর পেছনে সময় নষ্ট না করে যদি কিছু খুঁজতেই হয়, তবে তাদের নেতা কোথায় তার খোঁজ করুক। অমিত শাহের ভাষণের সময় মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী। চাষিদের স্বার্থ দেখতে সরকারের দায়বদ্ধতার দাবি করে অমিত শাহ বলেন, পূর্বতন ইউপিএ সরকারের 2016-র পর এমএসপি বন্ধ করে দিতে সম্মত হয়েছিল। আমরা এর বিরুদ্ধে লড়েছি WTO-তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ভগবদ গীতা সংক্রান্ত এক প্রতিযোগিতায় শীর্ষ স্থান পেল মুম্বাইয়ের মীরা রোডের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মারিয়াম আসিফ সিদ্দিকী। প্রায় 4,500 পড়ুয়াকে পেছনে ফেলে জয়ী হয়েছে সে। ভগবদ গীতা সংক্রান্ত এক প্রতিযোগিতায় শীর্ষ স্থান পেল
12 বছরের এক মুসলিম কিশোরী। প্রায় 4500 পড়ুয়া ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সবাইকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে মুম্বাইয়ের মীরা রোডের একটি স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মারিয়াম আসিফ সিদ্দিকী। হিন্দু ধর্মের পবিত্র এই ধর্মগ্রন্থের বাণী ও শিক্ষা নিয়ে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের মধ্যে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে সে। মুম্বাইয়ের কসমোপলিটন হাই স্কুলের ছাত্রী মারিয়ামের বাবা আসিফ জানিয়েছেন, আমরা খুবই খুশি। মারিয়াম তো 1 মাস ধরে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিয়েছিল। शाखें भी परेशान हो जाएं, ये पेड़ ये पत्ते ये शाखें भी परेशान हो जाएं, अगर परिंदे भी हिंदू और मुसलमान हो जाए, और सूखे मेवे भी ये देखकर हैरान हो गए कि न जाने कब नारियल हिंदू और खजूर मुसलमान हो गए, और न मस्जिद को जानते हैं न शिवालों को जानते हैं, जो भूखे पेट होते हैं वो सिर्फ 2 निवाले जानते हैं, और मैं अमन पसंद हूँ, मेरे शहर में दंगा रहने दो, लाल हरे में मत बांटो, मेरे छत पे तिरंगा रहने दो, मेरे छत पे तिरंगा रहने दो। मेरा यही अंदाज ज़माने को बुरा लगता है, मेरा चिराग हवाओं के ख़िलाफ़ क्यों जलता है। पहली चीज़, किसी भी धर्म या किसी भी मज़हब में ये कहीं नहीं बताया गया है कि हम किसी चीज़ में फ़र्क रखें या किसी पर्टिकुलर किसी धर्म विशेष में हम फ़र्क रखें। हर एक धर्म सिर्फ़ और सिर्फ अगर ज़ोर देता है तो मानवता इंसानियत पर ज़ोर देता है, और मैं नहीं समझ सकता हूँ कि मैंने कोई गलत काम किया है या समाज के कुछ लोग जो हैं वो हमारी इस डिसीज़न की मुखालफत करें या इसके अगेंस्ट जाएं। मैं इस चीज़ को समझता भी नहीं हूँ, और अगर कोई जा भी रहा है तो मुझे उसकी परवाह नहीं है, क्योंकि जब आप सच पे कोई काम कर रहे हैं तो निश्चित रूप से उसके अपोज भी किया जाएगा, लेकिन सत्य को परेशान किया जा सकता है, पराजित नहीं किया जा सकता है। बहुत अच्छा लग रहा है और बहुत खुशी हो रही है कि हमारी बेटी हमारे बात मानती है और सब धर्मों को एक सम्मान समझती है, और दोस्तों को भी अहमियत देती है, टीचर की और प्रिंसिपल की भी रिस्पेक्ट करती है, माँ बाप का भी कहना मानती है। तो मैं ये चाहूँगी कि सभी बच्चे इसी तरीके से अपने माँ बाप का, अपने प्रिंसिपल का और अपने स्कूल का नाम रोशन करें। গীতা নিয়ে রাজনৈতিক নেতারা যখন হাওয়া গরম করার রাস্তায় চলছেন, তখন মারিয়াম বলেছে গীতা থেকে সে শিখেছে মানবিকতাই বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। সে আরও বলেছে, জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি গীতা পড়ে শিখেছি অনেক ধর্ম থাকলেও মানবিকতাই সবচেয়ে সেরা ধর্ম। मेरे पेरेंट्स जो हैं उनने मुझे इंस्पायर किया कि जो रिलेशंस रहते हैं, धर्म रहते हैं, वो सब एक रहते हैं। वो ह्यूमैनिटी एक धर्म होता है जिसको उन लोगों ने डिवाइड कर दिया है, और वो बहुत सालों से चला आ रहा है। और मेरे पेरेंट्स चाहते हैं जो हमारे फैमिलीज़ है उन पे ये रिलेशन ना इफ़ेक्ट पड़े, और मेरे फ्रेंड सर्कल्स ये सब में भी मैं यही कहती हूँ, हम लोग सब लोग एक हैं और हम लोग कभी भी झगड़ा धर्म पे नहीं करते, और यही चाहती हूँ मैं ऐसा होए। वो तो मैं बहुत हैप्पी थी, मगर फिर उसके बाद मेरे पेरेंट्स ने बोला ये चीज़ आपको हमेशा रखनी है, ज़रूरी नहीं है सिर्फ ये गीता चैंपियन जीतना ही ज़रूरी नहीं है, वो जो नॉलेज आपको मिली है वो रखना ज़रूरी है। जो टीचर्स आती थी वो हम लोग को बहुत अच्छे से समझ जाती थी, और जो नहीं समझ में आता है ना, तो वो जो टीचर्स थी स्टोरी पे डिपेंड रखती थी हम लोग को। स्टोरी क्या हुई थी, कृष्ण ने क्या बोला था अर्जुन को, और अर्जुन ने क्या किया था। जो टीचर्स होती है वो सेकंड फेस ऑफ द गॉड होती है, और हम लोग को उनकी रिस्पेक्ट क्या करनी है वो भी सिखाया गया था हम लोग को। ये चीज़ मुझे गीता में अच्छी लगी। मैं एक शेर बोलना चाहती हूँ उस मैसेज पे। ये पेड़ ये पत्ते ये शाखें भी परेशान हो जाए, ये पेड़ ये पत्ते ये शाखें भी परेशान हो जाए, अगर परिंदे भी हिंदू और मुसलमान हो जाए। सूखे मेवे भी ये देखकर हैरान हो गए, सूखे मेवे भी ये देखकर हैरान हो गए, ना जाने नारियल हिंदू और खजूर मुसलमान हो गए। ना मस्जिद को जानते हैं ना शिवालों को जानते, जो भूखे पेट होते हैं वो सिर्फ 2 निवाले जानते हैं। मैं अमन पसंद हूँ, मेरे शहर में दंगा रहने दो, मैं अमन पसंद हूँ, मेरे शहर में दंगा रहने दो, लाल और हरे में मत बांटो, मेरे छत पे तिरंगा रहने दो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইয়েমেন থেকে দেশে ফিরলেন 350-এরও বেশি ভারতীয়। এয়ারফোর্সের 2টি বিশেষ বিমানে জিবুতি থেকে দেশে ফেরানো হয়েছে তাদের। ইয়েমেন থেকে দেশে ফিরলেন 350-এরও বেশি ভারতীয়। এয়ারফোর্সের 2টি বিশেষ বিমানে জিবুতি থেকে দেশে ফেরানো হয়েছে তাদের। বৃহস্পতিবার রাত 2টো নাগাদ প্রথম বিমানে কোচিতে পৌঁছন 168 জন। পরে 3:25 নাগাদ দ্বিতীয় বিমানে মুম্বাই পৌঁছায় 190 জনের দ্বিতীয় দলটি। কর্মস্থল ছেড়ে আসার সময় এদের অনেকে
পাসপোর্টও সঙ্গে করে আনতে পারেননি। দেশে ফিরে আসা ভারতীয়দের ঘরে ফেরাতে বিনা খরচে যাত্রার ব্যবস্থা করছে সেন্ট্রাল রেল। এই 350 জনকে ইয়েমেনের আদেন থেকে জলপথে জিবুতিতে নিয়ে আসা হয়। Thank for the Navy and for the Defense Minister especially. They provided us a good facility and we thank all of them. The situation is very pathetic there. Now really we are very thankful to the Ministry of External Affairs. When we reached in Djibouti, then our Minister of VK Singh, General VK Singh, he was on board. So he welcomed us and he gave a nice treat. And भारत सरकार की ओर से और महाराष्ट्र सरकार की ओर से उनको ट्रैवलिंग अलाउंस, उनके खाने पीने की व्यवस्था और रेलवे ने उनको अपने गांव ले जाने की पूरी व्यवस्था की है। 168 out of which about 17 are from Tamil Nadu. We are providing all facilities for Tamil Nadu people also. We are sending them to their destination. পশ্চিম এশিয়ার নতুন যুদ্ধক্ষেত্র লোহিত সাগরের তীরে ইয়েমেন। একদিকে প্রাক্তন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালের অনুগামী শিয়া হুতি জঙ্গিরা, অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট আবেদ আব্বু মনসুর হাদির অনুগত সুন্নি যোদ্ধারা। দুপক্ষের সংঘর্ষের জেরে কার্যত দুভাগ আরব দুনিয়াও। ইয়েমেনের সুন্নি গোষ্ঠীকে সরাসরি সাহায্য করছে সৌদি আরব। মিশরের শর্ম আল শেখে আরব লীগের বৈঠকে স্থির হয়েছে হুতি জঙ্গিরা আত্মসমর্পণ না করা পর্যন্ত ইয়েমেনে বিমান হানা চালিয়ে যাবে সৌদি আরব। ইয়েমেনকে জঙ্গিমুক্ত করতে 40,000 সেনার এক যৌথ সামরিক বাহিনী তৈরি নিয়েও কথাবার্তা চলছে। তবে এই প্রস্তাবে আরব লীগের 22টি সদস্য দেশেরই অনুমোদন পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ প্রকাশ্যে অস্বীকার করলেও শিয়া রাষ্ট্র ইরান যে হুতিদের গোপনে অর্থ ও অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে তার বহু প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আরব দুনিয়ায় প্রভাব বিস্তার নিয়ে সৌদি আরব ও ইরানের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছে তারই প্রতিফলন দেখা যাচ্ছে ইয়েমেনের রক্তক্ষয়ী সংঘর্ষে। ইয়েমেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় উপমহাদেশেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবারের বিক্ষোভে পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে এসএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের পথ অবরোধ পশ্চিমবঙ্গ জুড়ে। প্রতিবাদ জানানোর অভিনব উপায় বেছে নিল লাঠির জবাবে ফুলের। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবারের বিক্ষোভের পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে এসএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের পথ অবরোধ পশ্চিমবঙ্গ জুড়ে। প্রতিবাদে পথ অবরোধ কলকাতা শহরের বিভিন্ন জায়গায়ও। শহরে প্রতিবাদ জানানোর অভিনব উপায় বেছে নেওয়া হয় লাঠির জবাব ফুলে। কলকাতার মৌলালী মোড়ে পুলিশকে গোলাপ ফুল অবরোধকারীদের। এদিন দুপুরে যাদবপুরের 8B বাসস্ট্যান্ডে পথ অবরোধ করেন এসএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। মৌলালী মোড়ও অবরোধ করেন বামপন্থী ছাত্র যুবরা। নেতৃত্বে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যে পুলিশ খুনি, ধর্ষক, সমাজবিরোধী, অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এদের বাউন্সারে পরিণত হয়েছে। এদের প্রোটেক্ট করবার জন্য বাহিনী কাজ করছে। এদের আগলে রাখাটা হচ্ছে পুলিশের কাজ। এরা আগলাতে গিয়ে যেটা হচ্ছে যে অপরাধীদের প্রতি যে আগ্রাসন থাকা দরকার সেই আগ্রাসনের শিকার হয়ে যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। কাল যারা ওই মিছিলে গেছিল তারা কেউ সমাজ বিরোধী নয়, কেউ অপরাধী নয়। তারা কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, নিজেদের যোগ্যতায় পড়াশুনো করে। এরা কেউ এই সমাজ বিরোধী নয় যাদের পুলিশ আগলে রাখছে। এদের ওপর যে জান্ত ভঙ্গিমায় ঝাঁপিয়ে পড়লো, যে আক্রোশ দেখা গেল এবং যে কথা শোনা যাচ্ছে পুলিশের হাতে কোনো লাঠি ছিল না। সংবাদ মাধ্যম দেখেছে আজকে খবরের কাগজে অপরাধীদের তো ধরতে পারে না, অপরাধীদের প্রায় স্যালুট ঠোকে। আর তৃণমূল কংগ্রেসের ঠ্যাঙাড়ে বাহিনী হিসেবে ভূমিকা পালন করতে গিয়ে যে কোনো গণতান্ত্রিক যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনের ওপর আক্রমণ নামিয়ে আনছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। অবরোধ তুলতে গেলে পুলিশকে গোলাপ দিয়ে গান্ধীগিরি দেখান আন্দোলনকারীরা, যদিও পুলিশ তা গ্রহণ করেননি। দুপুর 2টো নাগাদ পথ অবরোধ হয় শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। পরে মিছিল করে হাতিবাগান মোড়ে গিয়ে শেষ হয় কর্মসূচি। কলকাতার রানী রাসমণি রোডে এসএফআই এর আইন অমান্য আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে এদিন দুপুরে পথ অবরোধ হয় হাজরা মোড়েও। এদিন দুপুরে হাওড়া ব্রিজ অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। কলকাতা শহরের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন পথ অবরোধ করে বাম ছাত্র যুব সংগঠনগুলি। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এসএফআই এর আইন অমান্যকে ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে রানী রাসমণি রোড। পুলিশের লাঠির গায়ে জখম হন 10 জন বিক্ষোভকারী। তারই প্রতিবাদে এদিনের অবরোধ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3রা এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডেতে বিশ্বের খ্রিস্টানদের মতো ত্রিপুরার রাজধানী আগরতলার অরুন্ধতী নগরের ব্যাপিস্ট গির্জায় সকাল থেকেই প্রার্থনা অনুষ্ঠিত হয়।
তেসরা এপ্রিল গুড ফ্রাইডে। খ্রিস্ট ধর্মের মানুষের কাছে দিনটি খুব দুঃখের, কেননা তাদের ধর্মীয় বিশ্বাস মতে এই দিনে তাদের ধর্মগুরু যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। সারা বিশ্বের খ্রিস্টানদের মতো ত্রিপুরার রাজধানী আগরতলার অরুন্ধতী নগরের ব্যাপটিস্ট গির্জায় সকাল থেকে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এই প্রার্থনায় বিভিন্ন বয়সের লোকজন সামিল হয়েছিলেন। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রায় প্রতিটি খ্রিস্টান প্রধান এলাকায় দিনটি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 দিনের কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড গোটা রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমাও। ঝড় ও শিলাবৃষ্টিতে তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মহকুমার বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে কৃষিক্ষেত্র। মরশুমের প্রথম কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড গোটা রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমাও। দুদিনের প্রচন্ড ঝড়ের পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গোটা মহকুমায়। ব্যাপক ঝড়ে মহকুমার বক্সনগর, কাঠালিয়া, নলছড়, মোহনভোগ ব্লক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর সহ বহু গাছপালাও। বিদ্যুৎ পরিষেবাও সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। বক্সনগর ব্লক এলাকা সহ মহকুমার বিভিন্ন স্থানে বিগত প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। ফলে গ্রামীণ এলাকাগুলিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। স্তব্ধ হয়ে পড়েছে মোবাইল পরিষেবাও। আমাদের কুলুবাড়ি এলাকার মধ্যে বিদ্যুৎ নাই। এখানে মূলত সাধারণ মানুষের পানীয় জলের অত্যন্ত অভাব দেখা দিয়েছে। পানীয় জলের যে সোর্সগুলো আছে, সাবমার্জিবল পাম্প বিদ্যুতের সাথে যুক্ত, এখানে পানীয় জলের অত্যন্ত সংকট এবং মোবাইল পরিষেবাও এখানে মানুষের নাই। মোবাইল চার্জ দিতে পারে না, বিদ্যুৎ নাই। এই কারণে কাজেই দপ্তর যাতে আমাদের এই এলাকার মধ্যে বিদ্যুৎ দেওয়ার জন্য দপ্তরের পক্ষ থেকে যাতে অতি তাড়াতাড়ি এই জায়গার মধ্যে বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করে। 1 তারিখে 3 দিন ধরে কারেন্ট নাই। এখানে সিলু মেশিন বন্ধ, এই রাইস মিল বন্ধ, মানুষের জনসাধারণ জল খেতে পারে না, এই মোবাইলের চার্জ দেওয়া যায় না। আমাদের সকলের মোবাইলের সমস্যা, চার্জ নেই, মানুষের সাবমার্জিন যে মোটরের দিকে প্রায় অনেকটি আছে, সব বন্ধ হয়ে রয়েছে। আর বিশেষ করে আমাদের জলের সমস্যা, খাওয়া দাওয়ার কোনো 3 দিন ধরে কোনো আমাদের হইতেছে না, ধান পর্যন্ত চুরানো যাচ্ছে না। এলাকার বিশাল বড় বেহাল। এদিকে দুদিনের প্রচন্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি মহকুমা সোনামুড়া কৃষিতেও। বহু কৃষি জমি শিলাবৃষ্টির ফলে নষ্ট হওয়ার পথে, ফলে কৃষকদেরও মাথায় হাত। সব মিলিয়ে দুদিনের কালবৈশাখী তাণ্ডবে লন্ডভন্ড গোটা মহকুমা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পেটে পাথরের অসহ্য যন্ত্রণা নিয়ে আত্মহত্যার চেষ্টা 80 বছরের এক বৃদ্ধার। ঘটনা বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর কদমতলী এলাকায়। বিশালগড় থানাধীন উত্তর ব্রজপুর কদমতলী এলাকায় শুক্রবার দুপুর 1টা নাগাদ 80 বছরের বৃদ্ধা প্রমীলা দেবনাথ নিজের হাতে ব্লেড দিয়ে পেট কেটে আত্মহত্যা করার চেষ্টা করেন। ওই সময়ে ঘরে কেউই ছিলেন না। প্রমীলা দেবনাথের 2 ছেলে। দীর্ঘদিন ধরে পেটে পাথর শিলচর থেকে চিকিৎসা করে এনেও ভালো হয়নি। গত কয়েকদিন আগে তেলিয়ামুড়া থেকে কবিরাজি ডাক্তার দেখানো হয়, কিন্তু কোনো কাজ হয়নি। শুক্রবার ব্লেড দিয়ে পেটের সমস্ত অংশ কেটে ফেলেন। এতে নাড়িভুড়ি সব বের হয়ে যায়। ঘটনার খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরকে। অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ি গিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। তার বাড়ির লোক কইছে যে ব্লেড দিয়ে নাকি কাটতে হবে, মানুষ পেট ব্যথা করতেছে, ব্লেড দিয়ে জাস্ট কাটতে হবে। তো এখানে তো ওটি নিয়ে রিপেয়ার করতে লাগবো, জিবিতে পাঠানো ওনারা প্রেমদা দেবনাথ মধ্যপ্রদেশ। তবে পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিনের পেটের ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই আত্মহত্যার চেষ্টা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হাইকমান্ডের বার্তা নিয়ে এসেও কার্যত হতাশ হয়ে ফিরে গেলেন কংগ্রেস পর্যবেক্ষক ভূপেন বোরা। বুধবার কংগ্রেস ভবনে কয়েক দফা সভা করেও ঠিক করা যায়নি এডিসি ভোটে কংগ্রেসের প্রার্থীর তালিকা। তবে দুদিনের মধ্যেই সব মিটে যাবে বলে এআইসিসি পর্যবেক্ষককে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা।
হাইকমান্ডের বার্তা নিয়ে এসেও কার্যত হতাশ হয়ে ফিরে গেলেন কংগ্রেস পর্যবেক্ষক ভূপেন বোরা। বুধবার কংগ্রেস ভবনে কয়েক দফা সভা করেন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, আশিস সাহা, গোপাল চন্দ্র রায়, দেবব্রত কলুই, গৌরীশঙ্কর রিয়াংদের সঙ্গে, কিন্তু কোনো কাজ হয়নি। কংগ্রেস সূত্রে খবর, হাইকমান্ডের দোহাই দিয়েও প্রদেশ নেতাদের এক মঞ্চে আনতে পারেননি এআইসিসির সম্পাদক। ঠিক করা যায়নি এডিসি ভোটে কংগ্রেসের প্রার্থী তালিকা, তবে দুদিনের মধ্যে সব মিটে যাবে বলে এআইসিসি পর্যবেক্ষককে জানিয়েছে বীরজিৎ সিনহা। যদিও সংবাদ মাধ্যমে ঐক্যবদ্ধ কংগ্রেস এবং বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে গেছেন ভূপেন বোরা। আমরা তো বহুত আশাবাদী যে এখানে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ইউনাইটেডলি কাম শুরু করছে। ওখানে 28টা সিটে প্রার্থী তালিকা প্রস্তুত হয়েছে। আমরা বহুত আশাবাদী যে এবার ত্রিপুরার জনজাতি রাইজ কংগ্রেসকে সমর্থন দিব তাদের উন্নতির জন্য। তো তাদের যে শোষণ হয়েছে, তাদের যে বঞ্চনা, এই বঞ্চনার শোষণের বিরুদ্ধে কংগ্রেস লোকে তাদের পুরা সমর্থন দিব, এটা আমি আশা করছি। এই কংগ্রেসের বরিষ্ঠ যুব নেতা বিধায়ক শ্রী ভূপেন বোরা সাহেব কালকে রাত্রে এসেছেন এবং এখন আমাদের কংগ্রেস ভবনে উনি এসেছেন আমাদের সিনিয়র লিডারদের সঙ্গে একটা ডিসকাশনের জন্য। এবং আমরা এখনও করে ডিসকাশন শুরু করবো এখন, যে মেইনলি অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ইলেকশন, এই ইলেকশনের ব্যাপারে তিনি খবরাখবর নিতে এসেছেন এবং আমাদের শ্রীমতী সোনিয়া গান্ধীর কিছু ডিরেকশন নিয়েও উনি এসেছেন, উনি আমাদেরকে বলবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংগঠনের রক্ত পতাকা হাতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নেমে পড়েছেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সবকটি অঙ্গ সংগঠনের সদস্যরা। বুধবার রাজনগর এলাকাতেও সভ্যপথ সংগ্রহে বিপুল সাড়া পড়ে। সংগঠনের রক্ত পতাকা হাতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নেমে পড়েছেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির সব কমিটি অঙ্গ সংগঠনের সদস্যরা। বুধবার সকাল থেকে গোটা রাজ্যের সঙ্গে রাজনগর এলাকাতেই সভ্যপথ সংগ্রহে বিপুল সাড়া পড়ে। এদিন সকালে দুর্গাপুর গ্রামে সভ্যদের সঙ্গে সদস্যপদ নবীকরণ সহ বিশেষ তহবিল সংগ্রহে নামলেন তফসিলি সমন্বয়ের রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুদন দাসও। তিনি জানান, মৎস্যজীবী, সভা সুন্দর তফসিলি মিলিয়ে সারা রাজ্যে 3 লাখের মতো সদস্যপদ সংগ্রহের লক্ষ্যে এ মাসে 2টি সপ্তাহ কর্মীরা সকলের বাড়ি বাড়ি যাবেন। গোটা দেশে বেশিরভাগ রাজ্যে আজও তফসিলি অংশের মানুষ সামাজিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার। ত্রিপুরাতে এ জিনিস নেই। সারা দেশে এ রাজ্যের মতো তফসিলিদের মানমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে আরো জোরদার গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সুদন দাস। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি রাজ্যব্যাপী সভ্যপথ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি তার 4টি অঙ্গ সংগঠন সহ মোট 5টি সংগঠন গোটা রাজ্যে 3 লক্ষাধিক সভ্য সংগ্রহ করার টার্গেট নিয়ে আমরা এই অভিযানে নেমেছি। আমাদের অন্তত কয়েক হাজার এই গ্রুপ, তার সঙ্গে এই সংখ্যার দিক থেকে এটা বিশাল সংখ্যা, কমপক্ষে 10 থেকে 15 হাজার কর্মী আজকে এই সভ্যপথ সংগ্রহ অভিযানে নেমেছে। আমাদের সভ্যপথ সংগ্রহের মূল লক্ষ্য হচ্ছে সারা দেশে দলিতদের উপর শোষণ নির্যাতন বন্ধ করতে সংগঠনকে শক্তিশালী করুন। এদিকে তফসিলি রাজনগর অঞ্চল সম্পাদক তথা সভা সুন্দরের বিলুনিয়া বিভাগীয় সভাপতি নিরঞ্জন দাস জানান, এই অঞ্চলে 23টি দলে ভাগ হয়ে 196 জন কর্মী সভ্যপথ সংগ্রহ অভিযানে নেমেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।